কি? এখন কত বাজে? 11টা 15। যে আল্লাহ, এত বেলা হয়ে গেছে, আমায় কেউ ডাকেনি কেন? তোদের ঘরে কারো আসার পারমিশন আছে নাকি যে কেউ এসে তোকে ডেকে দিবে? আর তাছাড়া তোকে ডাকা নিষেধ ছিল। তাহলে তুই আসলি কিভাবে? পারমিশন পেয়েছি আমি। কে পারমিশন দিয়েছে আর আমাকে ডাকতে কে নিষেধ করেছে? মেহরিমার প্রশ্নে ত্রিধা আমতা আমতা করে। ভাইয়া যদি জানতে পারে ও মেহরিমাকে সবটা বলে দিয়েছে তাহলে ত্রিধার খবর হয়ে যাবে। ত্রিধা ওভাবেই বলে, এগুলো ছাড় তো, তোর জন্য নাস্তা এনেছি, একদম হেলদি হেলদি। জলদি ফ্রেশ হয়ে আয়, আমি খাইয়ে দেই। মেহরিমা কিছু বলে না, শুধু মুচকি হাসে। ছবি সরানো ত্রিধাকে রুমে আসার পারমিশন দেওয়া সহজেই 2 2 4 মিলিয়ে ফেলে। কিন্তু সাহেব এগুলো নিচের মুখে স্বীকার করলে তো। মেহরিমা ফ্রেশ হতে চলে যায়। 10 মিনিটের ব্যবধানে ফ্রেশ হয়ে আসে। মেহরিমা বিছানায় বসে। ত্রিধা মেহরিমাকে খাইয়ে দিতে থাকে। তোর ভাই খেয়েছে? হ্যাঁ, সবার সাথে নাস্তা করেছে। টেবিলে তোর ভাইয়ার পাশে কে বসেছিল? কে আবার? এক পাশে আমি, আর এক পাশে ওই অলিভিয়া শাকচুন্নি। কথাটা শুনতেই মেহরিমার চোখে মুখে আধার নামে। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। আর একটা শব্দ উচ্চারণ করে না, চুপচাপ বসে খেয়ে নেয়। নিজেকে পরিপাটি করে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই ত্রিধা বলে ওঠে, এই, তোর ঘন ঘন নিচে যাওয়া নিষেধ। দিনের মধ্যে 2-1বার নিচে যাবি শুধু। বেশি উপন্যাস করলে তোকে নিচের রুমে শিফট করা হবে। কার আদেশ এটা? কার আবার? না, মানে বড় চাচ্চুর। যে তোকে এটা বলেছে তাকে বলবি সে নিজে এসে এই কথা বলা না পর্যন্ত আমি এই আদেশ মানব না। মেহরিমা ধীর পায়ে হেঁটে নিচে চলে যায়। ত্রিধা হতাশ হয়। দুটোই আচ্ছা ঘাড়তেরা। মেহরিমা নিচে এসে সোফায় বসে। তখনই বাইরে থেকে আবরার চৌধুরী বাড়িতে আসেন। মেহরিমার পাশে সোফায় বসেন। কেমন আছো মা? আবরার চৌধুরী কথায় মেহরিমা ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ চাচু, আপনি কেমন আছেন? এখন কিন্তু আপনাকে আর যেতে দিচ্ছি না। মেহরিমার কথায় আবরার চৌধুরী হাসেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মা। 1 মাসের ছুটিতে এসেছি। সমস্যা নেই, আমার নাতনির সাথে খেলা করে তবেই যাব। ইনশাআল্লাহ চাচু। মেহরিমা হাসে। আবরার চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার ছেলেটার এই অবস্থা আমি যে আর নিজের চোখে দেখতে পারছি না মা। আল্লাহ সবার সব স্বপ্ন ইচ্ছা কি পূরণ করে বলো তো মা? কতই বা বয়স ওর, জীবনের সবে শুরু। এভাবেই কি নিজের জীবনটা শেষ করে দিবে ও? সবাই তো নিজেকে একটা সুযোগ দেয়, ও কেন নিজেকে আর একটাবার শেষ সুযোগ দেওয়ার চেষ্টা করছে না? আমি বাবা হয়ে আমার একমাত্র কলিজার টুকরো ছেলের এই পরিণতি কি করে মেনে নেব মা? উনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন। মেহরিমার মনটা বিষণ্ণ হয়ে যায়। চোখে মুখে মলিনতা ফুটে ওঠে। হৃদয়ে প্রকৃতির কালো মেঘ ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক হাতড়ে সান্ত্বনা বাণী দেওয়ার মতো একটা শব্দও খুঁজে পায় না। আচ্ছা, মাধবী আর তাইফ ভাইয়ার ভালোবাসা পূর্ণতা পেলে কি খুব বেশি ক্ষতি হয়েছে? তো হয়তো হতো। ওদের ভালোবাসা পূর্ণতা পেলে দিনের সূর্য বোধহয় রাতে উদয় হতো। পৃথিবী ধ্বংস হয়েছে, তো তাই তো ওদের নিষ্পাপ ভালোবাসাটা পূর্ণতা পেল না। একজন ভালোবেসে মুক্তি পেয়েছে, আরেকজন মুক্তির জন্য প্রতিনিয়ত ছটফট করছে। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসলে কষ্ট তো পেতেই হবে। আহা, ভালোবাসা আমাদের কি নিদারুণ যন্ত্রণাটাই না দিয়ে যায়। মেহরিমা 2 ঘন্টা মতো সকলের সাথে নিচে সময় কাটায়। আড্ডা শেষ করে সিঁড়ি দিয়ে সাবধানে দোতলায় ওঠে মেহরিমা। হঠাৎ কোথা থেকে উড়ে এসে ওর সামনে দাঁড়ায় আয়রা চৌধুরী। মেহরিমা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওনার দিকে তাকায়। উনি হিসিয়ে বলেন, তোমার মরার খুব শখ, তাই না? খুব শখ, তবে মরার নয়, মারার। মেহরিমার কথায় আয়রা চৌধুরী অদ্ভুত এক চাহনি দিয়ে তাকায়। সেই চাহনিতে ভয়, অবিশ্বাস্যতা মিশে আছে। উনি নিজেকে সামলিয়ে বলেন, মেয়ে, মরতে না চাইলে এই বাড়ি থেকে কেটে পড়ো জলদি, না হলে তুমি আর তোমার বাচ্চা কাউকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আমার দিকে আগে হাত বাড়িয়ে তো দেখান। আমি নিরীহ অতসী শেখ, জলিল শেখ কিংবা মাধবী শেখ নই। আমি মেহরিমা শেখ।
অবনী শেখের ছোট মেয়ে আরেক অবনী শেখ। আমার দিকে হাত বাড়ালে সেই হাত ঝলসে দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না আমার। এমনিতেও আপনার সাথে আমার পুরনো হিসেব বাকি আছে। খুব শীঘ্রই খেলার মাঠে দেখা হবে আমাদের। কথাটা বলে তাচ্ছিল্যের হাসি দিয়ে ওনাকে পাশ কাটিয়ে নিজেদের ঘরের দিকে চলে যায় মেহরিমা। আয়রা চৌধুরী বুকে অচেনা ভয় বাসা বাঁধতে শুরু করে। মেহরিমা রুমের দরজা খুলতেই দেখে রিদিত মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। শরীরে শুধু একটা শুভ্র রঙা টাওয়াল ছড়ানো, জিম করা পুরুষালে পেটানো ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলো মুক্ত ন্যায় চলচল করছে। মেহরিমার ঘাড় কাত করে চোখ জোড়া বড় বড় করে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। চোখের পলক ফেলতেই ভুলে যায়। খুব করে মন চায় ওই উন্মুক্ত শরীরটা একটু ছুঁয়ে দেওয়ার জন্য। হৃদিত দরজার দিকে পিঠ দিয়ে ক্যাবিনেট থেকে কাপড় নিচ্ছে, ঠোঁটে বাঁকা হাসি। মেহরিমার উপস্থিত উল্টাপাল্টা দৃষ্টির সবটাই অনুভব করতে পারছে হৃদিত। মেহরিমার শুকনো ঢোক গিলে দরজাটা লক করে শব্দহীন পায়ে সামনে এগিয়ে আসে। হৃদিত শার্ট প্যান্ট নিয়েও আশ্রমে চলে যায়। মেহরিমাকে যেন দেখেও দেখলো না। পাক্কা 15 মিনিট সময় নিয়ে হৃদিত শার্ট প্যান্ট পরিধান করে বাইরে আসে। হৃদিতের হোয়াইট আউটফিটটা শরীর হোয়াইট কালারের পাতলা একটা শার্ট ছাড়ানো আর হোয়াইট কালারের স্লিম ডেনিম জিন্স প্যান্ট পরা। হৃদিতের বাইরের আসতে মেহরিমা তড়িৎ গতিতে চেয়ে হৃদিতের সামনে দাঁড়ায়। মেহরিমার কাছে হৃদিত ভ্রুচোরা কুঁচকে ফেলে। মেহরিমা বোকা হাসি দেয়। আপনার মাথাটা আমি মুছিয়ে দেই। হৃদিত কোনো প্রত্যুত্তর না করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মেহরিমা আবারও হৃদিতের সামনে এসে দাঁড়ায়। যে হৃদিত এবার চোখ জোড়া ছোট ছোট করে তাকায়। মেহরিমা গড়গড়িয়ে বলতে শুরু করে, আপনি সকালে এই মেয়ের সাথে বসে নাস্তা কেন করেছেন? আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? আপনার মেয়েকে বলবো ওর বাবার পুরনো প্রেমিকা আমি। ভাগ্যবশত বউ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আর আমাকে ভালোবাসে না। নিজের নতুন হ্যান্ডসাম ড্যাশিং বেয়ার্ড লুক দেখিয়ে মেয়ে পটিয়ে বেড়াচ্ছে। আমার সাথে কথা কেন বলছেন না আপনি? মেহরিমা ফুপিয়ে ওঠে। এক পর্যায়ে হৃদিতের কপালের ভাঁজের সৃষ্টি হয়। ছোট্ট করে বলে, সামনে থেকে সরো। হৃদিতের মুখ নিঃসৃত কথাটা শুনে মেহরিমার কান্না থেমে যায়। ফিক করে হেসে দিয়ে বলে, এই তো আপনি কথা বলেছেন, দেখেছেন আমি কত ট্যালেন্টেড। আপনার মুখ দিয়ে কথা বের করেই ছেড়েছি। মেহরিমার সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলানোতে হৃদিতে হতভম্ব হয়ে যায়। নীরব চোখে একবার মেহরিমার উপর থেকে নিচ পর্যন্ত দেখে ড্রেসিং টেবিলের সামনে চেয়ে দাঁড়ায়। মেহরিমাও হৃদিতের পিছু পিছু চেয়ে ওর পেছনে দাঁড়ায়। হৃদিত নিজেকে পরিপাটি করে এসে বেডসাইড বক্সের উপর থেকে হ্যান্ড ওয়াচ নিয়ে পড়তে পড়তে মেহরিমার দিকে আর চোখে তাকায়। মেহরিমা ততক্ষণে হৃদিতের পাশে এসে দাঁড়িয়েছে। হৃদিত ঘাড় ঘুরিয়ে ডান ভ্রু তুলে প্রশ্নাত্মক চাহনি দিয়ে তাকাতেই মেহরিমা বুকের বাম পাশে হাত দিয়ে বলে, হাই হাই মে মর গই। হৃদিতের ঠোঁটের ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। মেহরিমা দেখার আগে সেটা মিলিয়ে যায়। গম্ভীর কণ্ঠে বলে, আর ইউ ক্রেজি? ইয়া, জাস্ট ফর ইউ। হোয়াট? হঠাৎ মেহরিমা হুঁশে ফেরে। নিচের বলা কথাতে নিচেই লজ্জা পেয়ে যায়। ইস, গতকাল থেকে কী সব উদ্ভট কাজ করেই চলছে। নিজেকে সামলিয়ে বলে, কিছু না। আপনি আমাকে নিচে যেতে নিষেধ করেছেন কেন? আমি বলেছি তোকে? না, আসলে ত্রিধু আমাকে বলেছে আমার নিচে যাওয়া নিষেধ। ত্রিধু কি বলেছে যে আমি বলেছি? না। হৃদিত মেহরিমার কাণ্ডে মনে মনে খুব হাসে, কিন্তু মুখমণ্ডল সবসময় নাই গম্ভীর। মেহরিমা নিচের বলা কথাতে নিচেই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। হৃদিতের মুখ থেকে সত্যটা বের করতে না পেরে মনে মনে হা হুতাশ করতে থাকে। হৃদিত মেহরিমার চোখে আড়ালে স্মিত হাসে। রুম থেকে বেরিয়ে যেতে নিলেই মেহরিমা আবারও বাদ সাধে। হৃদিত সরু চোখে মেহরিমার দিকে তাকায়। সমস্যা কি? আপনি। মেহরিমার কথায় হৃদিতের ভ্রুছোড়া কুঁচকে যায়। সেটা লক্ষ্য করতে মেহরিমা আমতা আমতা করে বলে, ইয়ে মানে কিছু না। তাহলে সামনে থেকে সরে দাঁড়া। সরবো না। বাট হোয়াই? জানি না। আরে অদ্ভুত তো, জ্বালাস না প্লিজ। আমি জ্বালাই তাই না? অন্য মেয়েদের সাথে বসে খেতে খুব ভালো লাগে, আর ঘরের বউ কিছু বলেই জ্বালানো হয়ে যায়। সারা পৃথিবী ঠিক থাকলেই হলো, ঘরের বউ উগান্ডায় যাক, জাহান নামে যাক, তা দেখার সময় নেই।
উগান্ডায় যাচ্ছিস নাকি জাহান্নামে? হৃদিতের কথায় মেহেরিমা চিবিয়ে চিবিয়ে বলে। উগান্ডায় যাবেন আপনি? না, টিকিট কেটেছিস নাকি কেটে দিতে হবে? মেহরিমা এবার রাগে দুঃখে ভ্যা করে কান্না করে দেয়। হৃদিত কিছুক্ষণ মেহরিমার দিকে তাকিয়ে ওর বাচ্চামো কান্না দেখতে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। মেহরিমা কাঁদতে কাঁদতেই বলে, বেটা বদমাস, দেখবেন আপনার কোনো দিন বিয়ে হবে না, হলে ওই শ্যাওড়া গাছের কালো পেটনির সাথে বিয়ে হবে। তখন দুজনে একসাথে ওই গাছে ঝুলবেন, আপনার বউ একটা পেটনি হবে। তৎক্ষণাৎ ভেসে আসে ত্রিধার কণ্ঠস্বর। তাহলে পেতনি তো তুই নিজেই হচ্ছিস মেহু বেবি। ত্রিধার কথায় মেহরিমার কান্না থেমে যায়। চোখ দুটো গোল গোল করে ত্রিধার দিকে তাকিয়ে থাকে। নিজেই নিজেকে পেতনি বলেছে বুঝতে পেরে আবারও কান্না শুরু করে দেয়। তোর ভাই আমাকে আর একটু ভালোবাসে না রে ত্রিধু, কি সব বলছে আমাকে। আমি আজই বাপের বাড়ি চলে যাব। ত্রিধা হেসে কুটি কুটি হয়ে এগিয়ে এসে মেহরিমাকে সান্ত্বনা দিতে থাকে। সূর্য পশ্চিম আকাশে অস্ত গিয়েছে, ধরণীর বুকে তমসা নেমেছে, পাখিরা নিচের নীড়ে ফিরেছে। ব্যবসা গরমে অতিষ্ঠ জনজীবন প্রকৃত শান্ত, যেন ঝড় আসার পূর্বাভাস। রাতে হয়তো নিচের তাণ্ডব নীলীলা চলবে। মেহরিমা মাগরিবের নামাজ শেষ করে একটু সূরা কালাম পড়ে এসে তাইফের ঘরের সামনে দাঁড়ায়। দরজায় নক করতে ভেতর থেকে ভেসে আসে তাইফের ভাঙা কণ্ঠস্বর। কে? ভাইয়া আমি। ও ভাবি, ভেতরে আসুন। মেহরিমা দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। সে আলোয় দিব্যি দেখা যাচ্ছে রুমটা অগোছালো হয়ে পড়ে আছে, ঠিক অগোছালো তাইফের মতোই। তাইফ শোয়া থেকে উঠে বসে, মুখে হাসি টেনে বলে, কিছু বলবেন ভাবি? জি ভাইয়া, আপনাকে কিছু বলার ছিল। বলেন ভাবি। মেহরিমা একটা দীর্ঘশ্বাস ফেলে, সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, ভাইয়া আমাদের জীবন তো একটাই, ছোট্ট একটা জীবন। জীবনটা উপভোগ করুন, পিছু টান রেখে নিজের জীবনটা নষ্ট করবেন না। আপনার কষ্টে আপনার পরিবার দ্বিগুণ কষ্ট পাচ্ছে ভাইয়া। আপনি নিজের জীবনটা গুছিয়ে নিলে আপনার পরিবার, ইভেন মাধুপুও খুব খুশি হবে ভাইয়া। মেহরিমার কথায় তাইফ মৃদু হাসে। ভাবি, যার মায়ায় একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে কি কখনো বলা সম্ভব? আপনি পেরেছিলেন ভাইয়াকে বলতে? আমি জানতাম উনি আমার টানে ঠিকই কোনো না কোনো একদিন ফিরে আসবে, কিন্তু ভাইয়া মাধবপু তো আর কখনো ফিরে আসবে না, সেই সুযোগ তো আর নেই। মেহরিমার করুণ কম্পিত কণ্ঠস্বর তাই চুপ হয়ে যায়। পুরো ঘর জুড়ে নীরবতা বিচরণ করে। ওভাবে কেটে যায় কিয়ৎকাল। হঠাৎই তাই ফুপিয়ে কান্না করে ওঠে। কান্নারত অবস্থায় বলে, এত সহজে বলা সম্ভব নয় ভাবি। ওর নিষ্পাপ মুখখানা, চিরচেনা কণ্ঠস্বর, ওর মিষ্টি হাসি, সবটাই আমার মস্তিষ্কে সারা জীবনের জন্য গেঁথে গেছে। ওর থেকে আমার মুক্তি নেই ভাবি। মৃত্যুই সত্য, মৃত্যুই সুন্দর, মৃত্যুতেই মায়া বাড়ে। আমার এই অপ্রাপ্তিতেই আমার জীবনের সবটুকু প্রাপ্তি ভাবি। আমি এভাবেই বেশ আছি। মেহরিমা ছলছল চোখে তাইফের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা যে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে গিয়েছে তার বুঝতে বাকি নেই মেহরিবার। এই তাইফেরা বেঁচে আছে বলেই পৃথিবীতে এখনো নিঃস্বার্থ ভালোবাসা নামক শব্দটা টিকে আছে। এই তাইফেরা হারিয়ে গেলে নিঃস্বার্থ ভালোবাসা শব্দটাও কালের গহরে হারিয়ে যাবে। এত সুখে নিঃস্বার্থ ভালোবাসা পেতেও যে বড় ভাগ্যের প্রয়োজন। আহ মাধবপু, তুমি বড়ই ভাগ্যবতী গো। সবাই যে তাইফের মতো একজন ভালোবাসার মানুষ পায় না, সবাই যে তাইফ হতে পারে না। প্রকৃতি অন্ধকার রূপ ধারণ করেছে। অম্বরে কালো মেঘের ভেলা ছুটোছুটি করছে। ওরা যেন একে অপরকে হারানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে। বইছে ঝড়ো হাওয়া, সেই হাওয়ায় সূর্য গাছগুলো হেলে দুলে উঠছে। অম্বর চিরে তুমুল বর্ষণ নেমেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। জানালার পর্দা গলে বিদ্যুতের ঝলকানি রুমে এসে পড়ছে। সেই ঝলকানির আলোয় নিকশ কালো বদ্ধ রুমের চারিপাশটা থেকে উজ্জ্বল হয়ে উঠেছে। আরিফ চৌধুরী জানালার সামনে রকিং চেয়ারে বসে স্থির দৃষ্টিতে বাইরে তাকিয়ে প্রকৃতির ধ্বংসলীলা দেখতে ব্যস্ত। আজকাল মনের মধ্যেও ঠিক এভাবেই ঝড় বয়ে চলে, কিন্তু আফসোস সেটা দেখার বোঝার মতো কেউ নেই।
আরিফ চৌধুরীকে একাকিত্ব যেন চারিদিক থেকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে। সবে নিচের ভুলের পাপের শাস্তি। জীবনের শেষ পর্যায়ে এসে এখন উনি খুব করে অনুভব করেন কাউকে ঠকিয়ে কখনোই ভালো থাকা যায় না। হঠাৎ দরজায় চোরে করাঘাতের শব্দে আরিফ চৌধুরী ধ্যানচ্যুত হন। এত রাতে কে আসতে পারে ওনার আর বুঝতে বাকি নেই। মস্তিষ্ক খুব করে চাইছে কিছু কঠিন কথা শুনিয়ে দিতে, কিন্তু মন বলছে এভাবে আর কত। এবার নিজেদের মাঝে কথা বলে সবটা ক্লিয়ার করা উচিত। দূরত্ব হয়তো আর কখনোই কমবে না, কিন্তু প্রশ্নের উত্তর জানাচ্ছে বড্ড প্রয়োজন। ভেতরে আসো। অনুমতি পেতে শ্রেয়া চৌধুরী স্লট পায়ে আরিফ চৌধুরীর দিকে এগিয়ে আসেন। ওনার ঠিক সামনে দাঁড়িয়ে বলেন, মিনিট ধরে দরজা নক করছি আমি। এতক্ষণ ধরে লক করার কি আছে? চলে যেতে। স্বামীর অবজ্ঞায় শ্রেয়া চৌধুরীর চোখ দুটো টলমল করে ওঠে, তবে কিছু একটা ভেবে হাসেন। এখনই এমন ব্যবহার, যখন সব সত্য জানতে পারবে তখন নিশ্চয়ই প্রাণে মেরে দিতেও দুবার ভাববে না। মনের কথা মনেই রেখে মুখে বলেন, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বলো। শ্রেয়া চৌধুরী থামেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, অবনীকে ভালোবাসতে তুমি? নিজের জীবনের চেয়েও অনেক বেশি। এটা তো আপনার অজানা নয়। আরিফ চৌধুরীর স্পষ্ট জবাব। শ্রেয়া চৌধুরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিজেকে সামলিয়ে আবারও বলেন, এখনো ভালোবাসো? এই প্রশ্নে আরিফ চৌধুরী চুপ হয়ে যান। স্বামীর নীরবতা শ্রেয়া চৌধুরীকে ভেতর থেকে নাড়িয়ে তোলে। তবে কি এখনো উনি আর ভাবতে পারেন না। অবচেতন ব্যক্তির মতো ফ্লোরে বসে পড়েন। আরিফ চৌধুরী হাঁটু জোড়ার উপর নিচের মাথাটা রাখেন। আরিফ চৌধুরী স্থির হয়ে বসে থাকেন। ভালো মন্দ একটু টু শব্দ করেন না। অন্ধকার রুমটা আবারও নীরবতায় ছেয়ে যায়। শোনা যায় শুধু শ্রেয়া চৌধুরীর ফুপিয়ে কান্নার শব্দ। আমরা মানুষেরা কাঁদতে কাঁদতে চলবাই। এই ছোট্ট একটা জীবন এক আকাশ সমান অভিযোগ নিয়ে বাঁচি, আর শেষমেশ আফসোস করতে করতে মারা যাই। প্রথমটার জন্য আমরা দায়ী না হলেও শেষের দুটোর জন্য কিন্তু আমরা নিজেই দায়ী। হঠাৎ আরিফ চৌধুরী এহেন কথায় শ্রেয়া চৌধুরী কান্নার শব্দ কমে আসে। উনি ক্রন্দনরত অবস্থায় বলেন, বিশ্বাস করো, আমি এমনটা কখনোই চাইনি। আমি কখনো চাইনি তুমি আমাকে পেয়ে আফসোস করো। আমি যা করেছি সবটা তোমাকে ভালোবেসে করেছি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমনটা কিভাবে করলে? একটা অতি সাধারণ মেয়ের সাথে প্রতিযোগিতা কেন নামলে? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলে। তুমি না বললে আমাকে তুমি বুঝবে পারো, তাহলে এই সম্পর্কে আমি তাকে কেন বুঝলাম না? আমার সাথে এত বড় খেলা কিভাবে খেললে? আরিফ চৌধুরীর এত এত প্রশ্নের পিঠে শ্রেয়া চৌধুরীর জবাবের ভান্ডার শূন্য। কি জবাব দেবেন উনি? কিভাবে বলবেন যে নিচের ভালোবাসাকে পাওয়ার জন্য উনি স্বার্থপর হয়েছেন? হাজারো পাপের বোঝা মাথায় নিয়েছেন শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য। পেয়েছেনও, কিন্তু সে পাওয়ার মাঝে কোথাও একটুখানি অপূর্ণতা রয়ে গেছে। সে অপূর্ণতা এই জীবনে কখনোই মিটবে না। উনি সময় নিয়ে নিজেকে খুব করে সামলিয়ে নেন। যে কাজ করতে এসেছেন সেটাতে মনোনিবেশ করেন। এত এত পাপের বোঝা টানা সম্ভব নয়। এবার নিজেকে সব পাপ থেকে মুক্তি দিতে চান, হয়তো এই যন্ত্রণার জীবন থেকেও। যদি কখনো জানতে পারো তোমার ভাইয়ের খুনি অবনী নয় আমি, কিংবা ওর মৃত্যুর পিছনে আমার হাত আছে, তাহলে কি তুমি আমাকে মেরে দিবে? শ্রেয়া চৌধুরীর কথায় আরিফ চৌধুরী বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকেন, যেন কথাটা উনি বিশ্বাস করতে পারছেন না। হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। আশেপাশে কোথাও একটা বজ্রপাত হয়। সেই শব্দে ভূমি কেঁপে ওঠে। কেঁপে ওঠে আকাশ বাতাস। প্রকৃতি যেন আগের থেকে দ্বিগুণ শব্দে গর্জন করে ওঠে। শ্রেয়া চৌধুরীর চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। আমি অবনীকে ভালোবাসতাম, কিন্তু ওর বিয়ের পর থেকেই ওকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি প্রতিনিয়ত। ওর স্মৃতি আমার মস্তিষ্কে কিলবিল করে
বেড়াতো সব সময়। তোমাকে বিয়ে করার পরেও অবনীকে আমি 1 মিনিটের জন্য ভুলতে পারিনি। এটা আমার ব্যর্থতা। সব সময় খুব অস্থির লাগতো। আমার প্রথম ভালোবাসার প্রথম অনুভূতি সবটা ওর জন্যই ছিল। তোমার সাথে দীর্ঘ একটা রজনী খুঁটিয়ে কাটিয়ে তোমার আমার নগ্ন বুকে নিয়ে কত শত রাত আমি ওকে স্মরণ করেছি। ওর কাছে আমি শুধু একজন ভালো বন্ধু ছিলাম, কিন্তু আমার কাছে ও আমার সবটাই ছিল। আয়েশাকে শুভ্র রাঙা তোয়ালেতে জড়িয়ে নিয়ে দু হাতেই তুলে দেওয়ার সময় আমি অনুভব করেছিলাম তোমার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। আমার অনুভূতিটা তোমার ডাকে সাড়া দিয়েছে। আয়েশা, জন্ম নেওয়ার পর থেকে আমি আমার অতীত ভুলে তোমার সাথে বাঁচতে শিখেছিলাম। তোমাকে আমার মন কুটিয়ে একমাত্র রানী বানিয়েছিলাম। সেখানে একমাত্র তোমারই রাজ্য ছিল। আর আজ তুমি সেই মনটা ভেঙে টুকরো টুকরো করে দিলে। সেও আমি যে আর কখনোই উঠে দাঁড়াতে পারবো না। আমার এই জীবনটার একদম বৃথা হয়ে গেছে সেও। আমি কোথাও একটু শান্তি পেলাম না। এই আমি তাকে কেউ বুঝলো না। হৃদয়কে আঘাত করতে বুকের ব্যথা হয়, কিন্তু বিশ্বাসে আঘাত করলে সে পুরো জীবনটা অন্ধকার করে যায়। আমি আজ বেঁচে থেকেও মরে গেলাম। এর থেকে ভালো হতো তুমি আমাকে বুকে ছুরি চালিয়ে দিতে। এ কেমন ঠকানো তোমার? আরিফ চৌধুরীর কণ্ঠস্বর কেমন যেন অসহায় শোনায়। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে শ্রেয়া চৌধুরী কান্না বাড়ে। আরিফ চৌধুরী অনুভূতিহীন চোখে ওনার দিকে তাকিয়ে থাকেন, যে দৃষ্টি মৃত। শ্রেয়া চৌধুরী কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যায়। উনি কাঁদতে কাঁদতে কম্পিত কণ্ঠে বলেন, মন কঠোরের রানী বানিয়েছিলে, কিন্তু কখনো কি একটু ভালোবাসনি আমায়? শ্রেয়া চৌধুরীর কথায় মলিন মুখেই হাসেন আরিফ চৌধুরী। সামনে বসা মধ্যবয়স্ক রমণী যে ওনার ভালোবাসা পাওয়ার জন্য উন্মাদ, উনি সেটা খুব ভালো করেই জানেন। আজ আর আরিফ চৌধুরীর মিথ্যে বলতে ইচ্ছে হয় না। হয়তো এই সুযোগে জীবনে আর কখনোই আসবে না সেজন্য। পুরুষের প্রথম ভালোবাসা সবাই হতে পারে, শেষ ভালোবাসা কয়জন বা হতে পারে বলতো? পুরুষের শেষ ভালোবাসা হতে সে ভাগ্য প্রয়োজন হয়, কারণ পুরুষ তার শেষ ভালোবাসা আঁকলে ধরে একটা জীবন অনায়াসেই কাটিয়ে দিতে পারে। তুমি আমার প্রথম ভালোবাসা না হলেও আমার শেষ ভালোবাসা, আমার শেষ জীবনের আশ্রয় ছিলে। কিন্তু আফসোস আমি সেটা হারিয়েছি। তবুও বলবো ভালোবাসি তোমাকে। তোমার জায়গায় কখনো কেউ নিতে পারেনি আর পারবেও না। মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনেন শ্রেয়া চৌধুরী। উনি কান্নারত অবস্থায় হাসেন। আজ ওনার জীবন সার্থক। এই কথাগুলোই তো শোনার অপেক্ষায় ছিলেন উনি। আরিফ চৌধুরী ওনাকে ভালোবাসেন। এই সত্যের থেকে মূল্যবান কোনো কিছু আর ওনার জীবনে কখনোই থাকতে পারে না। শ্রেয়া চৌধুরীর এখনো একটা কাজ বাকি রয়ে গেছে। সেটা ঠিকভাবে শেষ করতে পারলেই উনি স্বস্তির শ্বাস ফেলবেন। তবে আদৌ কি সেটা স্বস্তির শ্বাস হবে, নাকি মরণ যন্ত্রণার? খুন শব্দটা ছোট হলেও কাজটা অনেক বড়। তোমার একাই পক্ষে এটা সম্ভব না। তোমার সাথে আর কেউ ছিল। আরিফ চৌধুরীর কথায় শ্রেয়া চৌধুরীর মুখটা চুপসে যায়। মুখে স্পষ্ট ভয় ফুটে ওঠে। উনি দরজার দিকে এক পলক তাকিয়ে কণ্ঠস্বর নামিয়ে বলেন, সেটা বরং তুমিই খুঁজে বের করো। তবে সে তোমার খুব কাছের কেউ। এই সত্যটা হয়তো তুমি কখনোই মেনে নিতে পারবে না। আরিফ চৌধুরী আর কোনো প্রত্যুত্তর করেন না। শ্রেয়া চৌধুরীর মুখমণ্ডলের পরিবর্তনটা লক্ষ্য করেন, তবে খুব একটা গুরুত্ব দেন না।
পুনরায় জানালার বাইরে দৃষ্টি দিয়ে প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দেন। আরিফ চৌধুরীর মস্তিষ্কে শুধু একটা কথাই চপে চলেছে, তোর এই জীবন বৃথা। শ্রেয়া চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়ে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে যান। শ্রেয়া চৌধুরী চলে যেতে আরিফ চৌধুরীর গাল বেয়ে বাড়িধারা নামে। হৃদিতের রুমে একটা হাই পাওয়ারের ইউএসবি চার্জিং এলইডি ইমার্জেন্সি লাইট বাল্ব চলছে। বাইরে প্রকৃতি তখনও নিচের তাণ্ডব লীলা চালাতে ব্যস্ত। হৃদিত বেডের হেডবোর্ডের সাথে বালিশ রেখে হেলান দিয়ে আধশোয়া হয়ে নিচের ল্যাপটপটা কোলের উপর রেখে কিছু একটা করতে ব্যস্ত। পাশেই মেহরিমা শুয়ে উসখুস করছে। হৃদিত সেকেন্ডের ব্যবধানে বারবার মেহরিমার দিকে আর চোখে তাকাচ্ছে। মেহরিমা এক পর্যায়ে উঠে বসে, হৃদিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হৃদিতের থেকে বিশেষ কোনো পাত্তা না পেয়ে বিছানা থেকে নেমে পড়ে। হৃদিত এবার পূর্ণ দৃষ্টি মেলে মেহরিমার দিকে তাকায়। মেহরিমা হেঁটে যেয়ে ব্যালকনির দরজাটা খুলে দেয়। সাথে সাথে বৃষ্টির ছাপটে এসে চোখে মুখে লাগে। মেহরিমার আবেশে চোখ চূড়া বন্ধ করে নেয়। বাতাস বয়ে চলেছে সরসর শব্দ তুলে। কয়েক মিনিটের ব্যবধানে ফ্লোরে বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজে যায়। মেহরিমার কাণ্ডে হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এই মেয়েকে নিয়ে হৃদিত বহু চালায় আছে। এত রাতে বৃষ্টিতে এই কাণ্ড কে করে ভাই? নিজের ভালো এই মেয়ে কখনো বুঝবে না। হৃদিত শব্দ করে ল্যাপটপটা বন্ধ করে বেড সাইডের বক্সের উপর রাখে। বড় বড় কদম ফেলে মেহরিমার নিকটে এগিয়ে যায়। মেহরিমা তখনও চোখ চূড়া বুঝে আছে। হৃদিত মেহরিমার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, এখান থেকে নিচে ফেলে দেই, তখন নিচে মাটিতে শুয়ে শুয়ে আরামসে ভিজতে পারবি। অকস্মাৎ হৃদিতের কণ্ঠ শুনতে মেহরিমা তড়িৎ গতিতে নিচের বন্ধ চোখ চূড়া খুলে ফেলে। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। মুখ দিয়ে কিছু বলতে নিলেই হৃদিত মেহরিমাকে কোলে উঠিয়ে নেয়। মেহরিমা ভয়ে হৃদিতের গলা ছড়িয়ে ধরে। হৃদিত মেহরিমাকে যত্ন করে বিছানায় বসিয়ে দেয়। চুপচাপ বসে থাক, একটু নড়াচড়া করলে তোর খবর আছে। আর তোর ওই তোতা পাখির ঠোঁট দুটো বন্ধ রাখবি, জাস্ট 2 মিনিটের জন্য। কথাগুলো বলেই মেহরিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হৃদিত একটা টাওয়াল নিয়ে এসে মেহরিমার মুখ, চুল, গলা, হাত মুছিয়ে দিতে থাকে। মেহরিমা ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে নীরব চোখে সবটা দেখতে থাকে। মনের মাঝে এত ভালোবাসা, এত যত্ন রেখে সাহেব হুদায় এক আকাশ সমান অভিমান গলায় ঝুলিয়ে রেখেছে, ভাবা যায়? হাসছিস কেন? এমনিতেই। উইদাউট এনি রিজন, জাস্ট পাগলিরা হাসে। আমি তো হৃদিতের পাগলি বউ। কথাটা বলে মেহরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। কতগুলো মাস পর নিচের বক্ষস্থলে প্রশান্তি অনুভব করে হৃদিত। মেহরিমার মায়াবী হাসি মুখখানার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে হৃদিত। মেহরিমার হাসি দেখতে হৃদিতের অধরেও মুচকি হাসি ফুটে ওঠে। মেহরিমার চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে পা মুছতে নিলেই মেহরিমা পা জড়ো হয়ে গুটিয়ে নেয়। হৃদিত ভ্রু কুচকে বলে, সমস্যা কি? ওটা আমি পারবো। তোকে জিজ্ঞাসা করেছি আমি? না। তাহলে আমার কাজ আমাকে করতে দে, ডোন্ট ডিস্টার্ব মি। মেহরিমা আর কিছু বলার সাহস পায় না। পাছে যদি রেগে যায়, পা ঝোরের সামনে এগিয়ে দেয়। হৃদিত যত্ন নিয়ে পা দুটো মুছে দেয়। মেহরিমার পরিহিত ড্রেসটা নেড়েচেড়ে দেখতে থাকে। কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে বলে, তোর ড্রেস চেঞ্জ করা উচিত, অনেকটা ভিজে গেছে। আমি ড্রেস দিচ্ছি, এখানেই চেঞ্জ করে নে, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন নেই। হৃদিতের কথায় মেহরিমা চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে থাকে। সহসা লজ্জায় এসে ভর করে গাল দুটোতে। লজ্জায় মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়ে। হৃদিত স্পষ্ট দেখতে পায় মেহরিমা লজ্জায় আড়ষ্ট হয়ে যাওয়া মুখটা। মেহরিমা আমতা আমতা করে বলে, কিন্তু এখানে তো আপনি আছেন। সো হোয়াট? হৃদিতের প্রশ্নে মেহরিমা লজ্জাপর ভঙ্গিমা করে মুখটা দুহাত দিয়ে ঢেকে বলে, আমার বুঝি লজ্জা লাগে না? স্ট্রেঞ্জ, তোর লজ্জাও আছে? আমার তো জানা ছিল না। হৃদিতের কথায় মেহরিমা নিচে লাজ লজ্জা ভুলে কটমট করে ওর দিকে তাকিয়ে থাকে। হৃদিত হাসতে হাসতে বেলকুনির দরজা লাগাতে চলে যায়। দরজা লাগিয়ে একটা মেরুন কালারের লং গোল কুর্তি আর প্লাজো নিয়ে এসে মেহরিমার হাতে দিয়ে বলে,
আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুই চেঞ্জ করে নে। ইউ হ্যাভ জাস্ট 10 মিনিটস অ্যান্ড ইউ নো কন্ট্রোল ওয়ার্ডটা আমার ডিকশনারিতে নেই। হৃদিতের কথা অর্থ বুঝতে পেরে মেহরিমা এবার লাছিয়ে মুখটা নামিয়ে নেয়। হৃদিতের ওই গভীর চোখে চোখ রাখার সাহস মেহরিমার নেই। ওই অবস্থাতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। হৃদিত ফ্রেশ হতে চলে যায়। কিছু সময়ের ব্যবধানে ফ্রেশ হয়ে এসে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে। ততক্ষণে মেহরিমাও ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে। দুজনের মাঝে 2 হাত মতো ফাঁকা জায়গা পড়ে আছে। দুজনেই নীরব। একজন লজ্জায় আড়ষ্ট হওয়া মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, অপরজন নিজেকে কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ পাশেই কোথাও বজ্রপাতের বিকট শব্দে মেহরিমা ভয় পেয়ে লাফিয়ে সরে আসে। নিজেদের মাঝে দূরত্ব মিটিয়ে হৃদিতকে আঁকড়ে ধরে। হৃদিত 2 হাতে মেহরিমাকে নিচের সাথে আলতো করে আঁকড়িয়ে নেয়। ভয় নেই জান, আমি আছি তো। মেহরিমা মিষ্টি হাসে, চোখ জোড়া বন্ধ করে হৃদিতের বুকে মাথা রেখেই বলে, আই নো কুট্টুসের বাবা। হৃদিত মেহরিমার কপালে অধর ছুঁয়ে দেয়। মেহরিমা হৃদিতের বুকের মাঝেই বিড়াল ছানার ন্যায় ঘাপটি মেরে শুয়ে থাকে। দীর্ঘদিন পরে হৃদিত নিচের অ্যানাবেলাকে বুকের মধ্যেখানে নিয়ে ঘুমিয়ে পাড়ি দেয়। রাতের শেষ প্রহর, মেহরিমা ঘুমে আচ্ছন্ন। হৃদিত একদৃষ্টিতে মেহরিমার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। আজ রাতে আর 2 চোখের পাতা ঘুমেরা হানা দেয়নি। এই মেয়ের সাথে অভিমান করে থাকার মতো ধৈর্য ক্ষমতা পুরোটাই হৃদিতের নেই। এতটুকু একটা মেয়ে ভালোবাসা দিয়ে কত সহজেই হৃদিতকে বশ করে নিয়েছে। পবিত্র ভালোবাসা বুঝে এত পাওয়ার। হৃদিত আলতো করে মেহরিমার অধরে নিচের অধর ছুঁয়ে দেয়। পরপরই পুরো মুখ জুড়ে হৃদিতের অধরে বিচরণ চলে। মেহরিমার ঘুমের মাঝে কিঞ্চিত হাসে। পূর্ব দিগন্তে প্রভাকর উঁকি দিচ্ছে। ইতিমধ্যে নিচের উষ্ণতা ছড়িয়েছে ধরণীতে। সারা রাত নিচের ধ্বংসলীলা চালিয়ে প্রকৃতি এখন শান্ত স্বাভাবিক। আজ সকাল সকাল মেহরিমার মনটা ফুরফুরে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে আর রেডি হচ্ছে। হৃদিত এখনো তন্দ্রাচ্ছন্ন। মেহরিমার বেসুরো কণ্ঠের গান কর্ণগোচর হতেই হৃদিত পিট পিট করে নিচের চোখ জোড়ায় মেলে তাকায়। মেহরিমা তখনও নিচের মতো করে গেয়ে চলেছে। হৃদিত এক প্রকার অতিষ্ঠ হয়ে ব্যঙ্গ করে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে থাম এবার, আমার কানটা গেল। তুই অনেক ভালো গান গাইতে পারিস, আমি বুঝতে পেরেছি। গানটা খেয়ে দিল একদম। হৃদিতের কণ্ঠ শুনে মেহরিমা নিচের গান থামিয়ে হৃদিতের দিকে তাকায়। হৃদিতের কথাটা ঠিকঠাক ভাবে শুনতে পারেনি, তবে প্রশংসা করেছে ভেবেই খুশিতে গদগদ হয়ে বলে, আমি খুব সুন্দর হয়ে গেছি, তাই না বলুন? মেহরিমার প্রশ্নে হৃদিতের কাশি উঠে যায়। হৃদিত দ্রুত শোয়া থেকে উঠে বসে। মেহরিমা পানির গ্লাস এগিয়ে দেয়। হৃদিত এক চুমুকে সম্পূর্ণ গ্লাসের পানি শেষ করে। হৃদিতের খুব অসহায় লাগে এই ভেবে যে প্রথম ওর প্যাশন ভালো লাগার গান নিয়ে মিথ্যা বলতে হবে। হৃদিতের খুব বলতে মন চায়, তোর গানের গলা জঘন্য জান, বিশ্বাস করা একদম ফাটা বাস। কিন্তু সেই সাহস হৃদিতের নেই। অনিচ্ছা নিয়েই বলে, খুব সুন্দর তোর গানের গলা, আমি মুগ্ধ তোর গান শুনে। প্রতিদিন এভাবেই গান গেয়ে শোনাস আমাকে, যেন আমি তাড়াতাড়ি পটল তুলতে পারি। শেষের লাইনটা বিড়বিড় করে বলে। মেহরিমার কান পর্যন্ত পৌঁছায় না। এই প্রথম নিজের গানের সুনাম শুনতে মেহরিমা খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। আহ্লাদি কণ্ঠে বলে, আমিও জানি আমার গানের গলা খুব সুন্দর, একদম শ্রুতি মধুর। কিন্তু সমস্যা হচ্ছে এটা কেউ বিশ্বাস করতে চায় না, সবাই শুধু আমাকে পচায়। আপনার যখন ভালো লেগেছে তখন আমি প্রতিদিন আপনাকে একটা করে গান গেয়ে শোনাবো, কেমন? মেহরিমার কথায় হৃদিত শুকনো ঠোক গিলে মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, হ্যাঁ অবশ্যই জান। ওদের কথার মাঝে ভেসে আসে ত্রিধার কণ্ঠস্বর। দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই মেহু, ভাইয়াকে নিয়ে খেতে আয়, সবাই তোদের জন্য ওয়েট করছে। আসছি আমরা। তোর ভাইয়া মাত্রই ঘুম থেকে উঠল, 5 মিনিট সময় দে মেরিমা, আসছি। মেহরিমার কথায় ত্রিধা মুচকি হেসে নিচে চলে যায়। ঋতু উঠে ফ্রেশ হয়ে নেয়। 10 মিনিটের অন্তরালে ওরা নিচে নেমে আসে।
হৃদিত টেবিলে বসতেই কোথা থেকে টুপ করে উদয় হয় অলিভিয়া। হৃদিতের পাশের চেয়ারে বসতে নিলেই মেহরিমা এক প্রকার চিল্লিয়ে ওঠে। ওটা আমার জায়গা, অন্য কোথাও বসুন, অনেকগুলো চেয়ার ফাঁকা পড়ে আছে। মেহরিমার উচ্চস্বর শুনতেই সবাই ওদের দিকে দৃষ্টিপাত করে। অলিভিয়া খানিকটা অপমান বোধ করে, তবে নিচেও ছেড়ে দেওয়ার পাত্রী না। মেহরিমার মতোই করে বলে,